এসেছেন তার উদ্দেশ্যে বলছি, আয়হীন বিলাসী জীবন, দেখুন সাপ্তাহিক জনমত ঠিক কতটা গুরুত্ব দিয়ে এই বিষয়টিকে চেপেছে, তো পুরো প্রধান শিরোনাম করেছে। তো এই বিষয়গুলো তো সাধারণ মানুষ জানতে চাচ্ছে। তো আপনার কাছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এই দর্শকের প্রতিক্রিয়া এবং এই সংবাদপত্রের আলোচনা আপনি কিভাবে দেখছেন? দর্শক যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার প্রতি আমি শ্রদ্ধাশীল। বিলেতে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের যে ঘোলাটে রাজনীতি সেটা নিয়ে আসলেই এখানকার শান্তিপ্রিয় জনগণ খুবই বিরক্তকর অবস্থায় আছেন। তবুও যেহেতু আমরা আছি এই জায়গায়, যেহেতু আমাদের কমিউনিটি পত্রিকাগুলো এইসব সংবাদ ছাপিয়েছেন, তাই আজকে সংবাদপত্র পর্যালোচনার আঙ্গিকে এই কথাগুলো আসতেছে। সংবাদপত্রে যা উঠে এসেছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করতেছি। তারেক রহমানের ব্যাপারটি জনমত তাদের অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে তুলে এনেছে। যেহেতু তারেক রহমান সম্পর্কে একটা ইন্টারেস্ট থাকতেই পারে, যেহেতু তারেক রহমান আমাদের লন্ডনেই আছেন। তবে যে প্রশ্নটি এসেছে, তারেক রহমান 3 বার প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার বড় ছেলে, একবার রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, তারও বড় ছেলে, সব মিলিয়ে তার টাকার উৎসর ব্যাপারে বা তার বিলাসী জীবনের ব্যাপারে একটা প্রশ্ন চলে এসেছে। আর রাজনৈতিক আশ্রয় নিয়ে যদি থেকেই থাকেন, তাহলে রাজনৈতিক আশ্রয়ের ব্যাপারে এদেশে সরকার বেনিফিট বা এই ধরনের কিছু সহায়তা করে থাকে। সেই সহায়তার মাধ্যমে তিনি তার জীবনযাপন করতেছেন, নাকি এরও উপরে তার জীবনযাপন, বা যেখানে তিনি আছেন সেই জায়গার যে ব্যয়বহুল বিলাসী জীবন, এই রাজনৈতিক বেনিফিটের টাকা দিয়ে সেটা হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। একটু উনি যে একেবারেই সম্প্রতি আর কি যে অ্যাসাইলাম পেয়েছেন, সেখানে বেনিফিট পাওয়ারও কথা না, এটা একটা বিষয়। আর আমি কি বলবো যে দর্শক যিনি ফোন করেছেন তাকে আমি ধন্যবাদ জানিয়ে বলতে চাই যে হ্যাঁ, আমরা আসলে আমি একেবারেই তরুণ এবং আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি, এজন্য খুব ভালো লাগছে। কিন্তু তারপরেও আপনি যেটা বলেছেন যে পচা রাজনীতি, এখন আমাদের দেশটা তো চালাতে হবে, এই জন্য রাজনীতিরও দরকার আছে। পচা রাজনীতি নিয়ে আলোচনা আমাদের এই জন্যই যে রাজনীতিটাকে যেন ভালো করা যায়। এখন সবারই আমাদের সহায়তা করা দরকার এবং সবারই এ বিষয়ে চিন্তা করে, আমরা মনে করি যে আমরা নতুন প্রজন্ম যারা, তারা যদি এটা নিয়ে চিন্তা করি, তাহলে আমরা এই পচা রাজনীতি থেকে ভালো রাজনীতিতে বেরিয়ে আসতে পারবো। আর এই জন্যই আমাদের পচা রাজনীতিগুলো সবার সামনে তুলে ধরা দরকার, আর সেই জন্যই আমাদের এই আলোচনা। ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, এবার একটু ভালো খবরের দিকে একটু নজর দিতে চাই। আমরা দেখছি যে এই সপ্তাহে গত সপ্তাহে 2টি ভালো খবর আমরা পেয়েছি। একটি হচ্ছে ডক্টর ইউনুস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। প্রথমবারের মতো কোনো বাংলাদেশের বাইরে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছেন, যেখানে বাংলাদেশে তিনি বিতর্কিত নিগৃহীত হয়েছেন নানা কারণে, যদিও এই বিষয়টি বিতর্ক রয়েছে, কিন্তু আমরা দেখেছি যে তিনি আবার এখানে সম্মানিত হয়েছেন। তো এই বিষয়টিকে আমরা অভিনন্দন জানাতে চাই। এবং বাংলাদেশে যে মানুষটি নিপীড়নের শিকার হচ্ছেন বিভিন্নভাবে, তাকে বিভিন্ন মন্ত্রী পর্যায়ের বিভিন্ন প্রধানমন্ত্রীও নানা ধরনের সমালোচনা করেছেন, কিন্তু এখানে আমরা দেখছি তিনি সম্মানিত হচ্ছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ডক্টর ইউনুস আসলেই একজন সম্মানী ব্যক্তি। আমরা হয়তো কেউ তাকে নিগৃহীত করেছি কোনো স্বার্থের কারণে, কিন্তু তিনি যে কাজগুলো করে গেছেন এখন পর্যন্ত, সেগুলো ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং তার স্বীকৃতি স্বরূপ আমরা তাকে, স্বদেশীরা স্বীকৃতি দেই কিংবা না দেই, তার স্বীকৃতি স্বরূপ, তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি বিশ্বময় নন্দিত হয়েছেন। কিন্তু নিন্দিত হয়েছেন একটি জায়গাতে, যে জায়গায় বারবার উঠে আসছে নিন্দার বাণীগুলো, এবং নিন্দার সেই কটাক্ষ থেকে আমরা বুঝতে পারতেছি কেন তাকে নিন্দিত করা হচ্ছে। ডক্টর ইউনুসের মতো জ্ঞানী, বুদ্ধিমান এবং একজন ভালো অর্থনীতিবিদ খুব কমই জন্মায়। আমাদের দেশে অর্থনীতিবিদের অভাব নেই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে কতজন অর্থনীতিবিদ দরিদ্রতা দূর করার ক্ষেত্রে কাজ করেছেন তাও দেখতে হবে। শুধু থিসিস লেখলেই আপনি বড় অর্থনীতিবিদ হয়ে গেলেন তা নয়। আপনার সেই
জ্ঞান দিয়ে, অর্জিত জ্ঞান দিয়ে আপনি কয়জন দরিদ্রকে মুক্ত করে আনতে পেরেছেন, সেটা একটা দেখার বিষয়। অর্থনীতিবিদদের উপরে সেই ভরসাটুকু মানুষ রাখতে চায়। যেমন একজন চিকিৎসকের কাছে মানুষ ভরসা রাখে তিনি তার সুচিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করতে পেরেছেন কিনা, ঠিক একজন অর্থনীতিবিদের কাছেও আমাদের দাবি থাকবে আমাদের দরিদ্র দেশ তিনি তার অর্জিত জ্ঞান দিয়ে কতজন লোককে উপকৃত করেছেন। ডক্টর ইউনূস কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রায় ৮০ লক্ষ লোককে দারিদ্র্য সীমা থেকে উত্তরণ ঘটিয়ে একজন নিম্ন আয়ের লোক হিসাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। সেটার জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখেন তিনি। আর দেশের একটি গোষ্ঠী বা দেশের কিছু সংখ্যক লোক তার বিরোধিতা করলো, তাতে কিছু আসে যায় না, কিন্তু বিশ্বের কাছে তিনি নন্দিত ব্যক্তি হিসেবেই আছেন, যার প্রতিস্বরূপ আপনি দেখেন নোবেল প্রাইজ পেয়েছেন, বিশ্বের মধ্যে আমেরিকার একটি প্রাইজ পেয়েছেন, ভারতের প্রাইজ পেয়েছেন। এগুলো কি ডক্টর ইউনূসকে তার চেহারা দেখে দেওয়া হচ্ছে না তার গুণের কারণে দেওয়া হচ্ছে, সেগুলো দেখা উচিত। ধন্যবাদ। এই ভালো সংবাদটি আমরা এটি মানে পজিটিভ অর্থে দেখতে চাই। আরেকটি ভালো সংবাদ হচ্ছে আমাদের জন্য, ব্রিটিশ বাংলাদেশিদের জন্য, আগামী 15ই নভেম্বর ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে সাউথ অ্যান্ড পেনান আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটেনের উপনির্বাচন, এবং সেই উপনির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রার্থী আমরা পাচ্ছি লিবারেল ডেমোক্রেট থেকে। তিনি হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি তরুণী ডক্টর বাবলিন মল্লিক। আমরা এটিকেও স্বাগত জানাই। দ্বিতীয়বারের মতো ব্রিটেনের পার্লামেন্টে বাঙালিদের যাওয়ার আরেকটি স্বপ্ন আমরা দেখতে পাই। তো এটিকে আপনি কিভাবে দেখছেন? একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বাবলির আত্মপ্রকাশ, এবং ওয়েলস আরেকটি দেশ, সেই দেশে আমরা এই দেশে ইংল্যান্ডে একজন রোশনারা আলী পেয়েছি, সেখানেও একজন নারী নেতৃত্ব উঠে আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটি আমাদের অন্তত বিলেতে যারা বাঙালি কমিউনিটি, শুধু তাই নয়, সারা বিশ্বে যারা বাংলাদেশিয়া যারা আছি আমরা, তাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। বিশেষ করে যখন ইংল্যান্ডের হাউস অব কমন্সে আমাদের একজন প্রতিনিধি আমরা নিয়ে আসতে পেরেছি, এরপরে আরও একজন যখন আসছেন এবং আরও একজন নারী, মানে কাকতালীয়ভাবেই হোক আর যেভাবেই হোক, এটা আমাদের জন্য অবশ্যই খুবই গর্বের বিষয়। এবং তিনি, ওইটা যদিও লেবার ঘাঁটি, আমার যতটুকু জানা, মানে লেবারের খুব শক্তিশালী একটা ঘাঁটি, তারপরেও একটা লিবারেল ডেমোক্রেট লিবডেম থেকে উনি দাঁড়াচ্ছেন, এবং উনার যে আমরা সাক্ষাৎকার পেয়েছি সেখান থেকে দেখা গেছে যে উনি প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী, এবং উনি চাচ্ছেন যে এবার ওই আসনের দৃশ্যপটটা পাল্টে দিতে। তো আমাদের তার প্রতি শুভকামনা। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে আমরা আরেকবার ভালো কোনো একটা ফলাফল দেখতে পাবো। আপনি যদি ডক্টর বাবলির এই রাজনৈতিক অভিষেক নতুন করে মূলধারার রাজনীতিতে, বিশেষ করে আমাদের দর্শকরা এবং ব্রিটিশ বাংলাদেশিরা যেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন, সেখানে আমাদের জন্য এই সংবাদটি একটি ভালো সংবাদ যে ব্রিটিশ বাংলাদেশিরা মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছেন, তারা সেখানে মনোনয়ন পাচ্ছেন। মানে আমাদেরকে মূলধারার রাজনীতি কিন্তু এখন আমাদেরকে কাউন্ট করছে। তো বাবলি একটি দৃষ্টান্ত। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একটু বলুন। হ্যাঁ, এটা একটি শুভ দিক আমাদের জন্য। আমরাও চাই মূলধারার রাজনীতিতে আমাদের সংশ্লিষ্টরা জড়িয়ে পড়ুক, তরুণ প্রজন্ম জড়িয়ে পড়ুক, এবং এখানে যারা আমাদের প্রজন্ম আছে, আমাদের উপরের প্রজন্ম যারা আছে, তারাও এই রাজনীতিতে জড়িয়ে যাক। কেননা আপনি যে জায়গায় থাকবেন এই জায়গার সুখ দুঃখ নিয়েই বেশি কথা বলতে হবে আপনাকে। আপনার এখানকার অধিকার, প্রাপ্তি না প্রাপ্তি যেই থাকুক, আপনাকে ওই কথাগুলোই বলতে হবে, কারণ আপনাকে এখানে থাকতে হচ্ছে। এখানে যদি আমরা মিশে যেতে পারি তাদের রাজনীতির সাথে, তাহলে এই বাবলির মতো আরও অনেক বাবলিকে মনোনয়ন দিতে তারা বাধ্য হবে। আমাদের সংখ্যা যখন বাড়বে, আমাদের যোগ্যতা যখন আরও পরিস্ফুটিত হবে, তখনই বাবলির মতো, রোশনারার মতো প্রার্থীরা আসবেন, এবং সেখানে জয়ের নিশ্চয়তা নিশ্চিত হবে, এবং আশাবাদী আমরা হব। বাবলি তরুণ প্রজন্মের নারী, আমরা তার প্রতি শুভকামনা জানাচ্ছি। এবং যে আসনটিতে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটি যদিও লেবারের দীর্ঘমেয়াদী একটি আসন, তারপরও লিবারেল ডেমোক্রেটিক থেকে সিট পাওয়াটাও এত সহজ ব্যাপার ছিল না বাবলির জন্য। এখানে অনেক ক্যান্ডিডেট ছিলেন। ডক্টর বাবলি সেই ক্যান্ডিডেটকে তার দলের মধ্যে পরাভূত করে তিনি মনোনয়ন ছিনিয়ে নিয়ে এসেছেন। এখন উচিত বাবলির ক্যাম্পেইনে সহযোগিতা করে
বাবলিকে আরো এগিয়ে দেওয়া আমাদের। আমি একটি টেলিফোন কলে যাব। কে আছেন দর্শক, আপনাদের মতামত জানতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি কি স্টুডিওতে কথা বললাম? জি, ইউ স্পিকিং অন দ্য স্টুডিও। আপনার প্রশ্ন প্লিজ। না, আমি জাস্ট একটা কমেন্ট করতে চাইছিলাম পপি অ্যাপল সম্পর্কে। এটা পপি সংক্রান্ত আসলে কোনো প্রশ্ন না। আপনি যদি সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি প্লিজ আমাদের কাছে করুন, তাহলেই আমরা এই বিষয় সংক্রান্ত প্রশ্ন করব। আর আমার সাথে ব্যক্তিগতভাবে কথা চাইলে আপনি আমাদের স্টুডিওতে টেলিফোন লাইনে কথা বলে আমার টেলিফোন নাম্বার সংগ্রহ করুন, ব্যক্তিগতভাবে আমি আপনার সাথে কথা বলবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে বাবলির উত্থান, তো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সেখানে কতটুকু শক্তিশালী আসলে, বিশেষ করে ওয়েলসের বা কার্ডিফে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কতটুকু শক্তিশালী আপনার কাছে মনে হচ্ছে? আপনার অভিজ্ঞতা কি বলছে? এক সময় আমরা লন্ডনেও সংখ্যালঘু হিসেবে ছিলাম, তখনই ওইসব প্রশ্ন আসতো, কিন্তু আজকে আমরা সংখ্যাধিক্য, শুধু সংখ্যাধিক্যই না, আমরা প্রমাণ করেছি বাঙালিরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো জিনিস অর্জন করা সম্ভব। কার্ডিফে আমাদের প্রচুর জনসাধারণ আছে, প্রচুর প্রবাসীরা আছেন, এবং বাবলি যে এরিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানেও অনেক বাঙালি কমিউনিটি আছে, পাকিস্তানি কমিউনিটি আছে, ইন্ডিয়ান কমিউনিটি আছে। বাবলির প্রতি যদি দলমত নির্বিশেষে তারা সহায়ক হয়ে থাকেন এশিয়ান কমিউনিটি, তাহলে বাবলি একটি সুফল নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে। তো আমরা আশা করব বাবলিকে সহায়তা করার জন্য আমাদের কমিউনিটি যেন সচেষ্ট থাকে দলমত নির্বিশেষে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি দিস উইক অনুষ্ঠানটি। আমরা কিছু ভালো সংবাদও আপনাদের সাথে আলোচনা করেছি, কিছু বাংলাদেশের রাজনীতিও আলোচনা করেছি। বিশেষ করে আমাদের স্থানীয় সংবাদপত্রগুলোতে যে বিষয়গুলো উঠে আসছে সেই বিষয়গুলো থেকে বাছাইকৃত সংবাদগুলো নিয়েই আমরা আলোচনা করছি। আমাদের আজকের বিশেষজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন তারা এই বিষয়গুলোতে তাদের মতামত দিচ্ছেন, এবং সংশ্লিষ্ট বিষয়ে যে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করেছেন সেই সাংবাদিকদেরকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা চেষ্টা করছি আপনাদের মতামত জানবার জন্য। আপনারা যখনই টেলিফোনে আসবেন সুনির্দিষ্ট সেই বিষয়গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটি করতে পারবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আপনারা জানাতে পারবেন। আমাদের সাথেই থাকুন। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আলোচনায় অংশ নিব। ধন্যবাদ।